কোশ্চেন আমাকে শুনতে পাচ্ছ তো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে দাদা। ঠিক আছে। কোশ্চেন নাম্বার গুলো যেগুলো বেশিরভাগ স্টুডেন্টরা পারেনি আর কি, সেগুলো আগে করে দিচ্ছি। হ্যাঁ, এই 293, 318 আর মানে 293, 318 আর 289, এই তিনটে কোশ্চেন অনেকেই পারেনি। তো এই তিনটে কোশ্চেন আগে করে দিই, তারপরে এই তিনটে কোশ্চেন আগে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এই দুটো কোশ্চেন করতে গেলে আগে দুটো কোশ্চেনের কনসেপ্ট বলি। এই দুটো কোশ্চেন করাতে গিয়ে আমার একদিন আটকে গিয়েছিল, একটা 129 আর একটা 130। ঠিক আছে, এই দুটো কোশ্চেনের কনসেপ্ট বলে দিচ্ছি, এর সঙ্গে মিল আছে কোশ্চেনগুলোর মধ্যে। দেখো কি বলেছে। বলেছে যে ডিউটি দ্য শ্রিঙ্কেজ স্ট্রেস, 129 নম্বর কোশ্চেনটা বের করো। 129 নম্বর পড়ো কোশ্চেনটা কি বলেছে। ডিউ টু দ্য শ্রিঙ্কেজ স্ট্রেস এ সিম্পলি সাপোর্টেড বিম হ্যাভিং রেনফোর্সমেন্ট অনলি অ্যাট দ্য বটম। ঠিক আছে, মানে কি? মানে এই আমরা একটা আরসিসি একটা বিম একটা আঁকলাম। এই আরসিসি একটা বিম আঁকলাম, এই আরসিসি বিমের এটা নিউট্রাল অ্যাক্সিস, এই আরসিসি বিমের আমার এটা নিউট্রাল অ্যাক্সিস, এটা আরসিসি বিমের নিউট্রাল অ্যাক্সিস। এটা কত নম্বর কোশ্চেন? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 129, নিউট্রাল অ্যাক্সিস। ঠিক আছে, কি বলেছে? ডিউ টু দি শ্রিঙ্কেজ স্ট্রেস এ সিম্পলি সাপোর্টেড বিম হ্যাভিং রেনফোর্সমেন্ট অ্যাট বটম। বটমে আমার শুধু রেনফোর্সমেন্ট রয়েছে, তাহলে রেনফোর্সমেন্টকে আমি লাল কালার দিয়ে আমি শো করছি। রেনফোর্সমেন্ট আমার কোথায় রয়েছে? রেনফোর্সমেন্ট আমার বটমে রয়েছে। ঠিক আছে, আচ্ছা শ্রিঙ্কেজ কেন হয় আজকে পড়াবো। আজকে তোমাদের কংক্রিট টেকনোলজি পড়াবো, কারণ দেখবে প্রত্যেকবার পিএসসি তে অন্তত 3টে থেকে 4টে কোশ্চেন কংক্রিট টেকনোলজি থেকে আসে। আমরা সাধারণত কংক্রিট টেকনোলজি সেভাবে মানে কেউ পড়ায়নি বা পড়ার সুযোগ হয়ে ওঠেনি আমরা যখন প্রিপারেশন নিয়েছিলাম। আমি সেহেতু আহ, একটা থরো নোট করেছি, টোটাল 14টা চ্যাপ্টারে আমি কংক্রিট টেকনোলজিকে ভাগ করেছি। তোমাদের আমি 14টা চ্যাপ্টারই পড়াবো, এবং একটা ওয়ার্ডও আমি যে নোটটা দেবো তার বাইরে একটা ওয়ার্ডও পড়বে না। এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের পিএসসি থেকে আপ টু গেট অব্দি টোটাল সিলেবাস তার মধ্যে কভার করবে। ঠিক আছে, তো সেখানে দেখবে আমাদের শ্রিঙ্কেজ হয় কেন। শ্রিঙ্কেজ হয় যে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট যেগুলো থাকে, তো র্যাপিড হার্ডেনিং সিমেন্টে কিছু ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট বলে একটা মৌল থাকে, ঠিক আছে, বা ইনগ্রেডিয়েন্ট থাকে। সেই ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেটটা জলের সঙ্গে খুব ফাস্ট রিয়াকশন করে এবং খুব তাড়াতাড়ি হিট প্রডিউস করে। এই তাড়াতাড়ি হিট প্রডিউস করার জন্য আমরা যেই স্ট্রাকচারটা বানাই, সেই স্ট্রাকচার মধ্যে তো একটা ওয়াটার সিমেন্ট রেশিও দিয়ে স্ট্রাকচারটা বানাই, যাই বানাই বিম স্ল্যাব যাই বানাই, তার মধ্যে তো একটা ওয়াটার সিমেন্ট রেশিও থাকে। তো আমরা যখন র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইউজ করছি তখন তাড়াতাড়ি সেই সিমেন্টটা জমে যাচ্ছে এবং প্রচুর হিট হচ্ছে। ওই হিটে এই ওয়াটার কন্টেন্ট, ওয়াটার সিমেন্ট রেশিওর কিছুটা ওয়াটার কন্টেন্ট ইভাপোরেট হয়ে যাচ্ছে। ইভাপোরেট হয়ে যাওয়ার জন্য আমাদের কংক্রিটের মধ্যে কি দেখা যাচ্ছে? কংক্রিটের মধ্যে আমাদের ভয়েড দেখা যাচ্ছে। ঠিক আছে, এই ভয়েডটা যখন জমলো কংক্রিটটা, বা কংক্রিটটা যখন স্ট্রেংথ পেলো, তখন এখানে ধরো ভয়েড আছে, এগুলো ধরো ভয়েড কংক্রিটের মধ্যে, এখানে ধরো এভাবে ধরো ভয়েড রয়ে গেছে। এবার তোমরা বলতে পারো যে দাদা ভয়েড গুলো কেন রয়ে গেছে? অ্যাকচুয়ালি এখানে যে জলগুলো ছিল সেই জলগুলো ইভাপোরেট হয়ে গেছে। জলগুলো ইভাপোরেট হয়ে গেছে, এখানকার জলগুলো ইভাপোরেট হয়ে গেছে, এই জলগুলো ইভাপোরেট হয়ে গেছে। ফলে কংক্রিটের যে সিমেন্টের কণাগুলো রয়েছে এই গ্যাপগুলোর মধ্যে, সেই সিমেন্টের কণাগুলো জলের কন্ট্যাক্টে আসতে পারেনি। জলের কন্ট্যাক্টে না আসতে পারার জন্য এর মধ্যে কোনো রিয়াকশন হয়নি। ঠিক আছে, তো এটা কিন্তু বুঝতে পারলাম যে এরকম ভাবে ভয়েড থেকে গেছে, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইউজ করলাম সেই জন্য এই ভয়েডটা থাকলো। এখনো কিন্তু শ্রিঙ্কেজ ব্যাপারটা আসেনি, এই ভয়েডটা থাকলো। এবার কি হবে? এবার এই স্ট্রাকচারের মধ্যে যখন এক্সটার্নাল লোড পড়বে, ঠিক আছে, লোড কিরকম হয় তখন এই স্ট্রাকচারটা কি হবে? এরকম ধরো এই স্ট্রাকচারের উপর এক্সটার্নাল একটা মোমেন্ট আসছে, এই দুই দিক দিয়ে এক্সটার্নাল একটা স্ট্রাকচারের উপর মোমেন্ট আসছে, এখান দিয়ে এম বলে আমি এটাকে ডিনোট করছি, এম মোমেন্ট আসছে। তখন কি মাঝে তো এখানে গ্যাপ রয়েছে, এখানে দেখাচ্ছি তো এই লাল হ্যাচিং করে করে এই গ্যাপ গুলো রয়েছে।
এই গ্যাপগুলো থাকার জন্য এই জায়গাটা, ওপরের জায়গাটা কি হবে, ওপরের জায়গাটা কম্প্রেশন হবে, ওপরের জায়গাটা কি হবে, কম্প্রেশন হবে, ওপরের জায়গাটা কম্প্রেশন, ঠিক আছে, কম্প্রেশন হবে। আর নিচে তো আমরা কি পড়েছিলাম আরসিসি ডিজাইনে, নিচে আমরা শুধু স্টিলই ধরি, ঠিক আছে। ওপর জায়গাটা যদি কম্প্রেশন হয়, ব্যালেন্স রাখার জন্য নিচের স্টিলের মধ্যে টেনশন নেচার দেখা যাবে, নিচের স্টিলের মধ্যে টেনশন নেচার দেখা যাবে। তাহলে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কম্প্রেশন, নিচে টেনশন। যদি বলে যে এর একটা ডায়াগ্রাম আঁকো, তাহলে সে ডায়াগ্রামটা কিরকম হবে, এটা ধরো আমার এই যে ডায়াগ্রামটা এঁকেছি, এটাকে আমি নাম দিলাম হচ্ছে 1-1 ডায়াগ্রাম। 1-1 ডায়াগ্রাম হচ্ছে বিফোর লোড, লোড আসার পূর্ববর্তী ডায়াগ্রাম। এবার লোড এলো, লোডটাকে আমি মোমেন্ট আকারে দেখিয়েছি। লোড এলে ডায়াগ্রামটা আমার কিরকম হয়ে যাবে, লোড এলে ডায়াগ্রামটা আমার এরকম হয়ে যাবে। ওপর জায়গাটা আমার কি হচ্ছে, ওপরটা রয়েছে আমার কম্প্রেশনে, আর নিউট্রাল অ্যাক্সিসের নিচেরটা রয়েছে টেনশনে। এই হয়ে গেল আমার নিউট্রাল অ্যাক্সিস। এখানে নিউট্রাল অ্যাক্সিসকে আমি এইভাবে দেখালাম, লাল রং দিয়ে দেখালাম। নিউট্রাল অ্যাক্সিসের নিচে হয়ে গেল আমার টেনশন, নিউট্রাল অ্যাক্সিসের নিচে হয়ে যাচ্ছে আমার টেনশন, আর নিউট্রাল অ্যাক্সিসের উপরে হয়ে যাচ্ছে কম্প্রেশন। তাহলে কিরকম বেঁকছে আমার বিমটা, তাহলে কিরকম বেঁকলো, ডিউ টু শ্রিঙ্কেজ আমার কেউ যদি বলে দাদা কিরকম হলো, ডিফ্লেক্ট ডাউনওয়ার্ড, এটা তো ডিফ্লেক্ট ডাউনওয়ার্ড হলো, ঠিক আছে। এই হচ্ছে আমার কোশ্চেন। তো 129 নম্বর কোশ্চেনে বলেছে ডিউ টু দি শ্রিঙ্কেজ স্ট্রেস। এবার তোমরা বুঝে গেছো শ্রিঙ্কেজ স্ট্রেস কেন আসে, ওই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইউজ করার জন্য শ্রিঙ্কেজ স্ট্রেস আছে। এগুলো ধীরে ধীরে সম্পূর্ণ ব্যাপার আছে ক্লিয়ার হবে, ঠিক আছে। ডিউ টু দি শ্রিঙ্কেজ স্ট্রেস এ সিম্পলি সাপোর্টেড বিম হ্যাভিং রেনফোর্সমেন্ট অনলি অ্যাট দ্য বটম, অনলি অ্যাট দ্য বটম থাকলে উত্তর বলো কোনটা হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দাদা অপশন এ হবে, ডিফ্লেক্ট অপশন এ, ডাউনওয়ার্ড। এ তো কিছু হবে। না, এ তো কিছুই না। আচ্ছা, কনসেপ্টটা বোঝা গেছে তো কোশ্চেনটার? আগের দিন আমার এই কোশ্চেনটা ধরতে নিউট্রাল অ্যাক্সিসের ওপর নিচটা আমার একটু কনফিউশন হয়ে গেছিল, ঠিক আছে। এই হচ্ছে আমার ব্যাপার, এই হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিসের। তাহলে কি শিখলাম, নিচে যদি আমার রেনফোর্সমেন্ট থাকে তাহলে আমার বিমটা বেঁকবে, কিরকম বেঁকবে, ডিফ্লেক্ট ডাউনওয়ার্ড বেঁকবে। এবার আসো 130 নম্বর কোশ্চেনে। এই হয়ে গেল আমার 129 নম্বর কোশ্চেন। এবার আমি আসছি 130 নম্বর কোশ্চেন। 130 নম্বর কোশ্চেনে বলেছে এ সিমেট্রিক্যালি রেইনফোর্স সেকশন শ্রিঙ্কেজ, এ সিমেট্রিক্যালি রেইনফোর্স সেকশন। দেখো সে রেইনফোর্স সেকশনটা কি বলেছে, সিমেট্রিক্যালি, ঠিক আছে। এই জায়গাটার নিচে দাগ দিয়ে দাও। এ সিমেট্রিক্যালি রেইনফোর্স সেকশন শ্রিঙ্কেজ স্ট্রেস ইজ কংক্রিট অ্যান্ড স্টিল আর রেসপেক্টিভলি। ঠিক আছে, বুঝতে পারলাম। আমি একটা আগে রেইনফোর্স সেকশন একটা আঁকি। এই আমার একটা সেকশন আঁকলাম, এই আমরা সেকশন আঁকলাম। এর নিউট্রাল অ্যাক্সিসটাকে আমি এভাবে ডিনোট করে দিচ্ছি, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এটা এর হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। আচ্ছা, সিমেট্রিক্যালি বলেছে, ঠিক আছে, সিমেট্রিক্যালি এই জায়গাটাকে আমি জোর দিতে বললাম, যে সিমেট্রিক্যালি বলা জায়গাটাকে জোর দাও। সিমেট্রিক্যালি মানে কি, এই এর নিচে তো রেনফোর্সমেন্ট থাকবে। আগের আগের ক্ষেত্রে আমি কি দেখলাম, যে নিচে এই এক এক নাম্বার লেয়ারে আমার ধরো রেনফোর্সমেন্ট রয়েছে। সিমেট্রিক্যালি মানে নিউট্রাল অ্যাক্সিসের নিচে যেমন রেনফোর্সমেন্ট রয়েছে, নিউট্রাল অ্যাক্সিসের ওপরেও তাহলে রেনফোর্সমেন্ট রয়েছে। সিমেট্রিক্যালি বলতে আমরা এটাই বুঝি, এটাকে আমি দুই লেয়ার দিচ্ছি, নাম দিলাম, ঠিক আছে। এবার অনেকে বলতে পারে দাদা এটাকে তো তাহলে ইয়েও বলবে, ডাবল রেনফোর্স বিমই তো বলে, আলাদা ডাবল রেনফোর্স তো বলা থাকতে পারে কোশ্চেন পেপারে। তো কোশ্চেন পেপার এখানে ডাবল রেনফোর্স বলেনি, ওরা বলেছে সিমেট্রিক্যালি। তা বোঝা গেল, এটুকুন বোঝা গেল। তো এবার কি হচ্ছে, এবার এর মধ্যে হচ্ছে শ্রিঙ্কেজ স্ট্রেস হচ্ছে। শ্রিঙ্কেজ স্ট্রেস আমরা আগেরটাতে কি দেখলাম, কংক্রিট আমার কি হচ্ছে, কম্প্রেশন নেচারে চলে যায়। তো কংক্রিটের এক কাজ করি, এগুলোকে 1-1-2-2 দিয়েছি, তো এগুলোকে 1-1-2-2 দিলাম না, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা কি বলতে চাচ্ছি আমি আর কি। এবার এই লেয়ারটাকে আমি 1 নাম্বার লেয়ার দিচ্ছি, এই লেয়ারটাকে আমি নাম দিচ্ছি 1 নাম্বার লেয়ার। সেই জন্য আমি একটা মুছলাম, এটা আমার 1-1 লেয়ার, এটাও আমার 1-1 লেয়ার, ঠিক আছে। এখনো লোড কিছু পড়েনি। এবার আমার বিমটার উপর লোড পড়লো। লোডটা বিভিন্ন হতে পারে, আমি দেখাচ্ছি, আগে ডায়াগ্রামেও আমি দেখিয়েছিলাম, এই ডায়াগ্রামেও আমি দেখাচ্ছি। লোডটা আমার মোমেন্ট আকারে পড়লো, আমার যে লোডটা পড়লো এক্সটার্নাল, ওটা মোমেন্ট আকারে পড়লো। তো মোমেন্ট আকারে লোড পড়লে কি হবে,
এটা মোটামুটি সবাই বুঝে গেছে যে মোমেন্ট আকারে যদি লোড পড়ে কংক্রিটের মধ্যে কম্প্রেশন দেখা যাবে, ঠিক আছে, আর স্টিলের মধ্যে টেনশন দেখা যাবে, ঠিক আছে। তা কংক্রিট তাহলে কি হলো, এই এক এক লেয়ার থেকে কংক্রিটটা কম্প্রেশন হয়ে এই তিন তিন লেয়ারে ধরো চলে এলো, এটা এই তিন তিন লেয়ারে চলে এলো, তিন তিন লেয়ারে চলে এলো, এদিকের কংক্রিট আর এদিকের কংক্রিটও কম্প্রেসড হয়ে এই তিন তিন লেয়ারে চলে এলো, এই তিন তিন লেয়ারে চলে এলো, ঠিক আছে, এটা বুঝলাম। তো এবার বলতে পারো যে দাদা এখানে তো একটা জিনিস যে তোমার স্টিলও রয়েছে, স্টিলটাকে যেটাকে তুমি এইভাবে দেখিয়েছো, এটা বললাম হ্যাঁ স্টিল রয়েছে, এই আমার স্টিল, এটা একটা স্টিলের লেয়ার, এটা একটা স্টিলের লেয়ার, এটা আমার স্টিল, এটা আমার স্টিল, এটা হচ্ছে আমার স্টিল রয়েছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। তাহলে কংক্রিটটা কম্প্রেস হয়ে এক এক থেকে তিন তিনে গেল। আচ্ছা কিন্তু এবার দেখা যাচ্ছে স্টিল কিন্তু আমরা যেরকম ইয়ের অঙ্কগুলো করেছি স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে, টেম্পারেচার স্ট্রেসে কি করেছি, একটা লোহা আর একটা পিতলের মধ্যে আমি হিট দিলাম, এবার লোহাটা পিতলটা যত বাড়ে, পিতল বা কপার ধরো থাকে কোশ্চেন এবারে, কপারটা যত লেন্থ বাড়ে লোহার কিন্তু অতটা লেন্থ বাড়ে না, হ্যাঁ ঠিক আছে, কারণ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কপারের বেশি। তো এখানে সেমনি দেখা যাচ্ছে যে কংক্রিটটা এই এক এক লেয়ার থেকে তিন তিন লেয়ারে এলো, কারণ এই লোডের প্রতি এর অ্যাট্রাকশন বেশি, লোড পড়লো এর রিয়াকশন খুব ভালোভাবে তাড়াতাড়ি করলো, কিন্তু যে রডটা রয়েছে সেই রড কিন্তু নিজের জায়গা থেকে সরলো না, বা তার মধ্যে যদি টেনশন দেখা যায় সে টেনশন নেগলিজিবল, তাতে এর এমন কিছু হলো না। তাহলে কি হলো, তাহলে এবার স্টিল আর কংক্রিটের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা এলো। তাহলে এই তিন তিন লেয়ারে রয়েছে কংক্রিট, আর এই ওয়ান ওয়ান লেয়ারে আছে তোমার স্টিল। এবার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় কোথায়, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় হচ্ছে ওই অঙ্কগুলো যদি করে থাকো তাহলে আরো ভালো বুঝতে পারবে, এই তিন তিন লেয়ারেও থাকলো না, এক এক লেয়ারেও থাকলো না, আলটিমেটলি মাঝামাঝি একটা দুই দুই লেয়ারে এলো, এই দুই দুই লেয়ারে একটা এলো। তার মানে কি, আমার যেটা কংক্রিট তিন তিন লেয়ারে ছিল সেই তিন তিন লেয়ার থেকেও এইভাবে দুই দুই লেয়ারে এলো। তার মানে আমার কংক্রিটের মধ্যে এখানে কি জেনারেট হচ্ছে, কংক্রিটের মধ্যে আমার এখানে জেনারেট হচ্ছে টেনশন, টেনশন, টেনশন। কংক্রিটকে তিন তিন লেয়ার থেকে, কংক্রিটকে তিন তিন লেয়ার থেকে এই যে স্টিল রয়েছে সেই স্টিল টেনে দু নম্বর লেয়ারে দুই দুই লেয়ারে আনলো, আর এদিকেও তাই কংক্রিটকে তিন তিন লেয়ার থেকে টেনে স্টিল এই দুই দুই লেয়ারে আনলো, এই দুই দুই লেয়ারে আনলো। আমি নিউট্রাল অ্যাক্সিসের ওপরটা টোটালটাই কংক্রিট হিসাবেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এ দুই দুই লেয়ারে আনলো কংক্রিটকে টেনে। আর নিচে যে স্টিল রয়েছে, তাহলে স্টিল আগে কোথায় ছিল, আগে ছিল এক এক লেয়ারে, তাহলে স্টিলও তো দুই দুই লেয়ারে যাবে, কারণ দুজনের মধ্যে তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়ে তো একটাই লেয়ারে এদের ফাইনাল লেয়ার আসবে, তাহলে স্টিল এক এক লেয়ার থেকে স্টিলও এলো আমার দুই দুই লেয়ারে, ঠিক আছে, তাহলে স্টিলও আমার এক এক লেয়ার থেকে দুই দুই লেয়ারে এলো, স্টিলও দুই দুই লেয়ারে এলো, এক এক লেয়ার থেকে দুই দুই লেয়ারে এলো। তাহলে আমি কংক্রিটকে কি দেখলাম, কংক্রিটকে দেখলাম তিন তিন লেয়ার থেকে দুই দুই লেয়ারে গেল, তার মানে টান দিয়ে কংক্রিটকে দুই দুই লেয়ারে নিয়ে যাওয়া হলো, আর স্টিলকে ঠেলে নিয়ে যাওয়া হলো এক এক লেয়ার থেকে দুই দুই লেয়ারে। তাহলে আমি খুব আরামসেই বলতে পারি কংক্রিট আমার রয়েছে টেনশনে, আর আমার স্টিল রয়েছে কম্প্রেশনে, আর আমার স্টিল রয়েছে কম্প্রেশনে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই কনসেপ্টটা, ঠিক আছে। তো এই কোশ্চেনে কি রয়েছে, কংক্রিট আর স্টিল, তাহলে আমি কি দেখলাম, আমার কংক্রিট রয়েছে টেনশনে আর আমার স্টিল রয়েছে কম্প্রেশনে। অ্যান্সার বি দেখো, টেনশন এন্ড কম্প্রেশন লেখা আছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? দাদা বলছি যে এই দুই দুই লেয়ার থেকে তিন মানে তিন তিন লেয়ার থেকে কংক্রিটের যে দুই দুই লেয়ারে ওটা কেন গেল দাদা? তুমি কি স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর ওই টেম্পারেচার কোএফিসিয়েন্ট গুলো পড়েছো, ওই অঙ্কগুলো পড়ে পড়েছো? মানে অ্যাকচুয়ালি দেখো প্রথমে এর মধ্যে শ্রিঙ্কেজ স্ট্রেস আসার আগে, শ্রিঙ্কেজ স্ট্রেস আসার আগে আমার কেমন ছিল, আমার এরকম ছিল, দেখতে ছিল, এই স্ট্রাকচারটা এরকম ছিল, এটাকে ধরো আমি এক এক লেয়ার জানাচ্ছি, এটাকে এক এক লেয়ার। এবার এর মধ্যে এটা ডবল রেনফোর্সড, এবার এর মধ্যে লোড এলো, লোড আসার পর থেকে একটা জায়গাতে আসতে হবে, এমন তো হতে পারে না
যে এই নিউট্রাল অ্যাক্সিসের ওপরের কংক্রিট তিন তিন লেয়ারে থেকে গেল, আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে, বা ধরো নিউট্রাল অ্যাক্সিস বলা ঠিক না, স্টিলের যেই লেয়ারটা, এই স্টিল, এটা তো নিউট্রাল অ্যাক্সিসের ওপরেও রয়েছে নিচেও রয়েছে। স্টিল থেকে গেল এই এক এক লেয়ারে, আর কংক্রিট থেকে গেল তিন তিন লেয়ারে। এরকম তো হয় না, দুজনকেই তো একটা জায়গাতে আসতে হবে, তাহলেই তো এর ফাইনাল শেপ ধারণ করবে। এই ফাইনাল শেপ ধারণ করবে এইভাবে, এই ফাইনাল শেপ এই দুই 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 ধারণ করলো, ঠিক আছে। এটা ছিল হচ্ছে লোড পড়ার আগে, আর এটা হচ্ছে আমার লোড পড়ার পরের ডায়াগ্রাম, ঠিক আছে। তো কংক্রিট কি হচ্ছিল, এক এক লেয়ার থেকে তিন তিন লেয়ারে চলে গেছে, কারণ ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বা এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তো স্টিলের ক্ষেত্রে বলে, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর ক্ষেত্রে বলে, এখানেও কম্প্রেস হয়ে যাচ্ছে। আর স্টিল তো অতটা কম্প্রেস হচ্ছে না, ফলে স্টিল এই এক এক লেয়ারেই থাকছে। তো এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এরা দুই দুই লেয়ারে আসলো, ফলে তিন তিন লেয়ার থেকে কংক্রিটকে টেনে আনা হলো দুই দুই লেয়ারে, আর এই এক এক লেয়ার থেকে স্টিলকে ঠেলে পাঠানো হলো দুই দুই লেয়ারে। এইভাবে এর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আসে আর কি, ঠিক আছে। আচ্ছা দাদা। হুম। আচ্ছা, কারোর বুঝতে অসুবিধা আছে এটা? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এসএসসি তে দুবার এসেছে কোশ্চেনটা, ঠিক আছে, এই জন্য আমি কোশ্চেনটা বাবা এতক্ষণ ধরে পড়ালাম। এগোবো কি এর পরে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার গুলো একটু আমাকে একটু প্লিজ বলো তো কি কি আছে। 293, 293টা দাঁড়াও বের করি, 293 তে কি আছে। আচ্ছা, 293, আচ্ছা দেখো 293 নম্বর কোশ্চেনে লেখা আছে ডিজাইন অফ ওয়ান ওয়ে আরসি স্যাফ ফর কনসেন্ট্রেটেড লোড ইজ ডান বাই। এই উত্তরটা গুপ্তা গুপ্তায় ভুল আছে, ঠিক আছে। এটা হবে ইউজ এই পিগেন্টো মোমেন্ট কোএফিসিয়েন্ট, এ অ্যান্সার হবে এটা 293। এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 95 এর কোশ্চেন। এটাকে আমি ইএস এর বই আছে আমার কাছে একটা, তো সেই বইয়ে দেখেছি যে এটা তো আমাদের মনে রাখতে হবে, এটা তো আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে নেই। এই পিগেন্ডু মোমেন্ট কোএফিসিয়েন্টটা এটা তোমাকে মনে রাখতে হবে, এটা গুপ্তা গুপ্তায় ভুল আছে এই উত্তরটা, ঠিক আছে। এই হলো হচ্ছে একটা। এরপরে হচ্ছে এরপরে রয়েছে হচ্ছে 289, এটা হলো 293, 289, ঠিক আছে। আচ্ছা, 289-এ কি বলেছে? 289-এ আমাদের বলেছে, এটা আবার চেঞ্জ হয়ে গেল সেটিংটা, দাঁড়াও 1 মিনিট। দেখো 289-এ কোশ্চেনে বলেছে শ্রিঙ্কেজ ডিফ্লেকশন ইন কেস অফ রেক্ট্যাঙ্গুলার বিম অ্যান্ড স্ল্যাব ক্যান বি এলিমিনেটেড বাই পুটিং। দেখো এবার কিন্তু এই কোশ্চেনটা তোমাদের বলা উচিত, ঠিক আছে। এখানে বলেছে শ্রিঙ্কেজ ডিফ্লেকশন, আমরা এখানে কি দেখলাম, এখানে শ্রিঙ্কেজ যদি নিউট্রাল অ্যাক্সিসের নিচে যদি আমার রেনফোর্সমেন্ট থাকে, তাহলে শ্রিঙ্কেজ ডিফ্লেকশন কিরকম হয়, ডাউনওয়ার্ড হয়। কিন্তু আমি এখানে তোমাদের কি দেখালাম, নিউট্রাল অ্যাক্সিসের ওপরে এবং নিউট্রাল অ্যাক্সিসের নিচে দু জায়গায় যদি আমাদের রড থাকে, তার মানে ডবল রেনফোর্স যদি হয়, তাহলে কি এর মধ্যে কোনো ডিফ্লেকশন আসে? এটা ছিল আমার 1 নম্বর ডায়াগ্রাম, এটা হলো আমার 2 নম্বর ডায়াগ্রাম। কোনো ডিফ্লেকশন আসলো? এটা তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর ওই টেম্পারেচার কোএফিসিয়েন্টের প্রিন্সিপাল এরা ধারণ করলো, ঠিক আছে। তো কোশ্চেনটা বলেছে শ্রিঙ্কেজ ডিফ্লেকশন ইন কেস অফ রেক্ট্যাঙ্গুলার বিম এন্ড স্ল্যাব ক্যান বি এলিমিনেটেড। তার মানে কোনো ডিফ্লেকশন ভাই আসবে না, ঠিক আছে। ডিফ্লেকশনটা আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে আমি কি করে এলিমিনেট করতে পারি? তাহলে আমি এই কনসেপ্ট দিয়েই তো বলতে পারি যে নিউট্রাল অ্যাক্সিসের নিচে আমি যতটা লোহা দিচ্ছি, নিউট্রাল অ্যাক্সিসের ওপরেও যদি ততটাই লোহা দিই, তাহলে আমার ডিফ্লেকশন এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে অপশন এ তে দেখো কি লেখা আছে, কম্প্রেশন স্টিল ইজ ইকুয়াল টু টেনসাইল স্টিল। পেয়েছো উত্তর 289? হ্যাঁ দাদা। ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার আসো হচ্ছে 318 নম্বর কোশ্চেন। 318,
318-তে কি বলেছে? আচ্ছা 318-তে বলেছি, 318টা পড়া উচিত ছিল তোমাদের অ্যাকচুয়ালি, ঠিক আছে। 318-তে বলেছে ইন দা ডিজাইন অফ 2A স্ল্যাব, আমি এটা 2A স্ল্যাব ডিজাইন করছি, ভালো কথা বোঝা গেল। স্ল্যাব রেস্টেন এট অল এজ, তার মানে কি আমার একটা 2A স্ল্যাব আমি একটা ডিজাইন করলাম। তো 2A স্ল্যাব কি জিনিস তোমরা সবাই জেনে গেছো, রেস্টেন্ড এট অল এজ, তার মানে এখানেও আমার একটা সাপোর্ট রয়েছে, এই এজেও একটা সাপোর্ট রয়েছে, এই এজেও একটা সাপোর্ট রয়েছে, এই এজেও আমার একটা সাপোর্ট রয়েছে, চারটা এজেই আমার সাপোর্ট রয়েছে। এটাই তো আমার 2A স্ল্যাবের ডায়াগ্রাম আঁকলাম, আর LY/LX সেটা মিলিয়ে নিতে হবে। তো এখানে আমাকে বলেছে যে ইন দা ডিজাইন অফ 2A স্ল্যাব রেস্টেন্ড এট অল এজ, মানে চারটা এজই সাপোর্টে রয়েছে। টরশনাল রেনফোর্সমেন্ট রিকোয়ার্ড, যদি দেখো সাধারণত আমাদের টরশনাল রেনফোর্সমেন্ট যদি চারটা এজই যদি আমাদের সাপোর্ট থাকে, তাহলে আমাদের কোনো টরশন কি জেনারেট হচ্ছে? চারটা এন্ডের চারটা এজের নিচেই, চারটা ধারের নিচেই তো আমার বিম রয়েছে, ঠিক আছে। স্ল্যাবের লোডটা তো বিমের মধ্যে ট্রান্সফার হতে হবে, এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো আমি এখানে দেখলাম আমার এই ABCD যে 2A স্ল্যাবটা রয়েছে, ABCD এর AB বাহু, BC AB এজ, BC এজ, CD এজ আর DA এজ, চারটে এজের নিচেই আমার বিম রয়েছে। স্ল্যাবের লোড খুব আরামসে বিমে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ফলে আমার এখানে কোনো টরশন জেনারেটই হচ্ছে না, ঠিক আছে। ফলে এখানে কোনো টরশনাল রেনফোর্সমেন্ট আমার লাগবে না। তো বলেছে ইন দা ডিজাইন অফ 2A স্ল্যাব রেস্টেন্ড এট অল এজ টরশনাল রেনফোর্সমেন্ট রিকোয়ার্ড ইজ, তাহলে অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার ডি হবে তো, তাহলে নীল। অ্যান্সার ডি হবে, কোনো টরশনাল রেনফোর্সমেন্ট আমাদের প্রয়োজন নেই। এই কটা কোশ্চেন আটকেছে। আর হচ্ছে আমাকে একজন বলল যে ওই এছাড়া কারোর কোনো কোশ্চেন আটকেছে বলো তো একটু। একজন 46 নম্বর কোশ্চেনটা বললো আমাকে। 46টা একটু বলে দেবেন। দেখো 46 এর ব্যাপারটা কি, 46 এর ক্লাসটা হয়তো তুমি করোনি, এটা আমি আগের মাসে 46 এর ক্লাসটা করিয়েছিলাম। তুমি এক কাজ করো, তোমাকে আইএস কোডে আমি ক্লজটা বলে দিচ্ছি, ঠিক আছে। ওকে ক্লজটা, স্যার। হ্যাঁ আইএস কোডে ক্লজটা বলে দিচ্ছি, এটা ক্লজেরই কোশ্চেন। দাঁড়াও একটু, এটা তুমি চলে যাও হচ্ছে আইএস কোডে পেজ নাম্বার 37, পেজ নাম্বার 37, ক্লজ নাম্বার 23.1.2, পেজ চলে যাও হচ্ছে 37 আর ক্লজ চলে যাও হচ্ছে 37.1.2। ওখানে তুমি দেখবে যে তোমার এফেক্টিভ উইথ অফ দি ফ্লেঞ্চ, ঠিক আছে, এই সম্বন্ধে একটা ভ্যালু দেওয়া রয়েছে। যেমন এফেক্টিভ উইথ বলেছে BF ইকুয়ালস টু L0/6 প্লাস BW প্লাস 6 ইন্টু DF। ওখানে কোনটা কি জিনিস, L0 কি জিনিস, খুব ভালো করেই লেখা আছে। L0 হচ্ছে ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্ট টু জিরো মোমেন্ট, তার মানে কি, এটা যদি আমি তোমাকে, আমরা তো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস অলরেডি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা সবাই করেছি। তো এটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর যদি এটা যদি একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকি, এটা আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম একটা সিম্পলি সাপোর্টেড বিমে, যদি তোমার ইউডিএল থাকে, তাহলে এ আর বি এই দুটো সাপোর্টে আমার মোমেন্ট কত হয়, এখানেও মোমেন্ট হয় 0, এখানেও মোমেন্ট হয় 0, এদের মধ্যে যে ডিস্টেন্স তাকে L0 বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন জিরো মোমেন্ট টু জিরো মোমেন্ট। ওই তুমি পেজ 37-এ যাবে, L0 লেখা আছে ডিস্টেন্স বিটুইন পয়েন্ট অফ জিরো মোমেন্টস ইন দা বিম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই জায়গাটা না পড়ানো হয়ে গেছে, বুঝতে পারলে। এই জায়গাটা তোমাকে ব্যাচে এতটা সময় নষ্ট করা যাবে না, তুমি আমাকে পরে কল করে নিও, আমি তোমাকে এটা ফোনে বলে দেবো, হ্যাঁ 10-15 মিনিট লাগবে এটা বলতে, ওকে ঠিক আছে। এবার আমি আচ্ছা আর কি কারোর কোনো কোশ্চেন আটকেছে? গুপ্তা যে স্ল্যাবের কোশ্চেন গুলো দিলাম তোমাদের। স্যার 291 নম্বর। 291 আর 335 দাদা বলছি। আচ্ছা 291 বলেছে ফর লিমিটিং ডেপথ অফ ভিউ ইউজিং হাই স্ট্রেংথ স্টিল আরসি বিম। আচ্ছা শোনো, এটা মনে রাখবে, এটা একটা স্টেটমেন্ট, এটা IS 456 এরই স্টেটমেন্ট। এটা আমি বলেছিলাম স্ল্যাবে কি করে কন্ট্রোল করা হয়। কোন একটা স্ল্যাবে ধরো আমার ডিফ্লেকশন আসছে, ডিফ্লেকশন পড়ানোর সময়, ঠিক আছে, যে ডিফ্লেকশন কি করে কন্ট্রোল করা হয়, আমি অনেকবার বলেছি
যে যদি আমরা স্ল্যাবের যদি থিকনেস বাড়িয়ে দিই, ডেপথ বাড়িয়ে দিতে হবে। ওই তো থিকনেস বা ডেপথ একই হ্যাঁ কথা। স্যার। স্ল্যাবের যদি থিকনেস বা ডেপথ যদি আমি বাড়িয়ে দিই, তাহলে আমি সেই স্ল্যাবের ডিফ্লেকশনটা কন্ট্রোল করতে পারবো। আমার নোটেও দেখবে লেখা আছে। তো এখানে কি বলেছে, যে লিমিটিং ডিফ্লেকশন পয়েন্ট অফ ভিউ ইউজ হাই স্ট্রেংথ স্টিল। যদি হাই স্ট্রেংথ স্টিল যদি আমি ইউজ করি, ঠিক আছে, তাহলেও কিন্তু আমাকে ডেপথটা ইনক্রিজ করতে হবে। এটা একটা স্টেটমেন্ট যে হাই স্ট্রেংথ HY, আমি মাইল্ড স্টিলের জায়গায় যদি টর্চ স্টিল বা HYSD বার এগুলো যদি ইউজ করি, তাহলে আমার স্ল্যাবের ডিফ্লেকশন তো কন্ট্রোল হয়, নিশ্চয়ই কন্ট্রোল হয়, কারণ বেশি টেনশনটা নিয়ে নেয় সেই স্টিলগুলো, কিন্তু সঙ্গে সঙ্গে তার ডেপথও বাড়াতে হয়। ঠিক আছে, এটাই ক্লজ, যে হাই স্ট্রেংথ স্টিল ইউজ করলে আমি ডিস্টেন্স ডেপথটা বাড়াতে হবে তোমাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো লেখা আছে সি নাম্বার, ইনক্রিজিং দ্য ডেপথ 291। এটা একটা স্টেটমেন্ট, এর পাশে স্টেটমেন্ট বলে লিখে রাখো, IS 456 এর স্টেটমেন্ট এটা একটা। বলো এরপরে কোন কোশ্চেনটা আছে? 335। 335। এটা তোমাদের লাগবে না, ঠিক আছে, দাঁড়াও। এটা কি বলেছে, দ্য বেন্ডিং মোমেন্ট কোএফিসিয়েন্ট অফ এ আরসি স্ল্যাব এত ইজ বেসড অন। ঠিক আছে, এটা কি বলেছে, এটা 335 বেন্ডিং মোমেন্ট কোএফিসিয়েন্ট তো আগের দিন তোমাদের পড়ালাম আমি। এটা দেখতে হবে, এটা আমাকেও দেখতে হবে, এটা আইএস কোডে কোথাও একটা লেখা আছে আর কি। দাঁড়াও, এটা আমাকে দেখে একটু বলে দিতে হবে, এটা আইএস কোডে আমি, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও, আমার কাছে নোট করা রয়েছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, ব্যাপারগুলো নোট করা রয়েছে। এটা 335 তো। এটা ইল্ড লাইন থিওরি বলা হয় এটাকে। ঠিক আছে, এটা ইল্ড লাইন থিওরি। আমরা যে আগের দিন বেন্ডিং মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো পড়েছিলাম, বেন্ডিং মোমেন্ট কোএফিসিয়েন্ট, শিয়ার ফোর্স কোএফিসিয়েন্ট যেগুলো পড়েছিলাম, ওগুলো অনেকগুলো থিওরি হচ্ছে। এটাও আইএস কোডেই লেখা আছে, ওই ইয়েটার নিচেই, ঠিক বেন্ডিং মোমেন্ট কোএফিসিয়েন্টের নিচেই ইল্ড লাইন থিওরিকে বেস করে এই কোএফিসিয়েন্ট গুলো লেখা হয়েছে। এবার তো মনে প্রশ্ন আসতে পারে, যে আগের দিন তো আপনি বললেন অনেকগুলো ভ্যালু বললেন, পর করে ভ্যালুগুলো বললেন, এই ভ্যালুগুলো কোথা থেকে এলো? তো এগুলো তো আইএস কোডে যা ভ্যালু লেখা হয় সবই স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর ভ্যালু। ঠিক আছে, তো স্ট্রাকচারাল অ্যানালাইসিস আমাদের ইল্ড মোমেন্ট থিওরি বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে ইল্ড লাইন ডেটা আসে, সেই ইল্ড লাইনকে ইউজ করে ওই বেন্ডিং মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো তৈরি করা হয়। ঠিক আছে, আশা করি আর কোনো কোশ্চেন আটকায়নি, তাই তো? না স্যার। আচ্ছা, তোমরা কি বলো, তোমরা তো ধরো 4-5 মাস ধরে, বেশি হবে, ফেব্রুয়ারি মার্চ থেকেই ক্লাস করছো। আমি আগে করাতাম, গুপ্তাটার সঙ্গে ব্যাচে করিয়ে দিতাম, ওতে অনেক সময় লাগতো। ধরো এবার যদি গুপ্তাটা ব্যাচে করাই, ক্লাস তো ধীরে ধীরে হয়ে যায়। তার চেয়ে ভালো থিওরিটা পড়িয়ে দিলাম আর কোশ্চেন গুলো বলে দিলাম, তোমরা বাড়িতে দেখলে যে বেশিরভাগই হয়ে যাবে, আমার থিওরির মধ্যেই সব কোশ্চেন কভার হয়ে যায়। যেগুলো যেগুলো আটকালো, এরকম ধীরে সুস্থে পড়ানোর পরে আমি আলোচনা করে দিলাম পরের দিনের ক্লাসে। এটা ভালো হয় না তোমাদের? হ্যাঁ স্যার, এটা ভালো হচ্ছে। হ্যাঁ স্যার, এটাই ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, এর পরে আসো। আচ্ছা, আজকে যেটা পড়াবো সম্পূর্ণ নোট করা আছে, ঠিক আছে, শুধু ব্যাপারটা দেখে বুঝে নাও একটু, এই জায়গাগুলো পড়তে হবে আর কি। কারণ কোশ্চেন আছে, বহু কোশ্চেন আছে এই জায়গাগুলো থেকে। যেমন এই এটুকুন বাকি ছিল আমার, রেনফোর্সমেন্টটা বাকি ছিল। তো রেনফোর্সমেন্টের কি কি জানতে হবে? একটা বিমে কি, বিমে হচ্ছে মিনিমাম টেনসাইল রেনফোর্সমেন্ট। মিনিমাম টেনসাইল রেনফোর্সমেন্ট কত? একটা বিমের আমি একটা ডিজাইন করব, আগের দিন আমি সবই পড়িয়েছি, স্ল্যাবের সম্পূর্ণ টোটাল কভার করেছি, শুধুমাত্র এই রেনফোর্সমেন্ট ডিটেলিংটা একটু বাকি ছিল আর কি। দেখো, মিনিমাম টেনসাইল রেনফোর্সমেন্টের ফর্মুলা হচ্ছে AST/BD। দেখো, AST এর উপরে আমি নেগেটিভ লিখেছি, তো নেগেটিভ লিখেছি কেন? এটা আইএস কোডে আছে বলে, এবং নেগেটিভ মানে মিনিমাম। এটা তুমি তো বলেই দিতে পারো, দাদা এটা আইএস কোডে আছে, আপনি আইএস কোড থেকে টুকেছেন, নেগেটিভ লিখেছেন। অ্যাকচুয়ালি এটা মিনিমাম কথাটা উল্লেখ হয়েছে বলে নেগেটিভ। ঠিক আছে, তো মিনিমাম টেনসাইল রেনফোর্সমেন্ট কত? AST মাইনাস বাই BD ইকুয়ালস টু 0.85 ডিভাইডেড বাই FY। এটা কোথায় পাবো? এটা পাবো ক্লজ নম্বর 26.5.1.1 পেজ নাম্বার 47। ঠিক আছে, চলে যাবে, বহু কোশ্চেন আসে। এটা SSC তেও এসেছিল, এই বি এর মানটা দিয়ে দেবে, ডি এর মানটা দিয়ে দেবে, আর FYটা দিয়ে দেবে। দেখবে SSC এর কোশ্চেন FY 500 বলেছিল, আর বি আর ডি এর কিছু একটা ভ্যালু বলে দিয়েছিল। তো মিনিমাম রেনফোর্সমেন্ট কত আসে এটা জিজ্ঞাসা করেছিল, এবং গেটেও এটা বহুবার এসেছে।
তো এবার আমাকে প্রশ্ন করলো যে দাদা বিমে যেমন মিনিমাম রেনফোর্সমেন্ট রয়েছে তো ম্যাক্সিমাম রেনফোর্সমেন্টও তো রয়েছে। বললাম হ্যাঁ, বিমে ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট রয়েছে। তো এটা কি পড়াচ্ছি? মিনিমাম টেনশন রেনফোর্সমেন্ট পড়াচ্ছি কিন্তু, ঠিক আছে। কম্প্রেশনের রেনফোর্সমেন্ট রয়েছে, আগে টেনশনটা পড়িয়ে দিই। মিনিমাম টেনশন রেনফোর্সমেন্টের ফর্মুলাটা আমরা পেলাম। তো এবার বলতে পারো যে স্যার ম্যাক্সিমাম টেনশন রেনফোর্সমেন্ট কত হবে? ম্যাক্সিমাম টেনশন রেনফোর্সমেন্ট হবে 4% অফ গ্রস ক্রস সেকশনাল এরিয়া। 4% অফ গ্রস ক্রস সেকশনাল এরিয়া, 4% অফ বিডি, ঠিক আছে। এই হয়ে গেল আমার মিনিমাম রেনফোর্সমেন্ট আর ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট বিমের ক্ষেত্রে যখন আমি টেনশনটাকে আমি ইউজ করি। তো দেখো এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে পেজ 47, চলে যাবে পেজ 47-এ লেখা আছে 4% অফ টোটাল ক্রস সেকশনাল এরিয়া। টোটাল ক্রস সেকশনাল এরিয়া বা গ্রস ক্রস সেকশনাল এরিয়া, এই হলো আমার ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট টেনশনের জন্য। তো ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট কম্প্রেশনের জন্য কত? দেখো টেনশনের জন্য আর কম্প্রেশনের জন্য দুটোর ক্ষেত্রেই ম্যাক্সিমাম রেনফোর্সমেন্টটা আমার সমান হয়, 4%ই হয়, 4% অফ বিডি। এই হয়ে গেল আমার বিমে। তাহলে বিমে আমি কি কি জিনিস শিখলাম? একটা ফর্মুলাটা শিখলাম, AST বাই BD ইকুয়ালস টু 0.85, BD বাই 0.85 বাই FY, এটা শিখলাম। আর শিখলাম হচ্ছে টেনশনের জন্য ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট হয় 4% অফ গ্রস ক্রস সেকশনাল এরিয়া, আর কম্প্রেশনের জন্য হয় 4% অফ গ্রস ক্রস সেকশনাল এরিয়া। এ তো হলো। এবার আমাকে বলতে পারে যে দাদা স্ল্যাবের জন্য তাহলে বলো এবার। এটা তো বিমের জন্য বললে, বিমের জন্য মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু ক্লিয়ার। তো স্ল্যাবের জন্য কত? দেখো স্ল্যাবের জন্য মিনিমাম রেনফোর্সমেন্ট হচ্ছে 0.15 অফ টোটাল ক্রস সেকশনাল এরিয়া। দেখো টোটাল ক্রস সেকশনাল এরিয়াও বলা যেতে পারে বা গ্রস ক্রস সেকশনাল এরিয়াও বলা হতে পারে। তো গ্রস বা টোটাল এরিয়া কাকে বলে? এটা ধরো আমি একটা বিম নিলাম যার এই ব্রেথ হচ্ছে 1 মিটার। আমরা তো বিম না স্ল্যাব, আমরা তো সবসময় স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে উইথ 1 মিটার ধরে ধরেই কনসিডার করি। তো এই বিমের এই উইথটা আমি নিলাম 1 মিটার, ঠিক আছে। এর মধ্যে ডেপথ দু রকমের ডেপথ হয়, একটা এই সিজি থেকে এই টপের ডিস্টেন্স, এই ডেপথকে স্মল ডি দিয়ে ডিনোট করা হয়। আর এই আউটার থেকে আউটার পর্যন্ত একটা ডিস্টেন্স বা ডেপথ যাকে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়। আমাদের গ্রস এরিয়া বলতে এই ক্যাপিটাল ডি আর এই বি এদের যদি গুণ করা হয় তাহলে আমি টোটাল এরিয়াটা পাচ্ছি স্ল্যাবের, ঠিক আছে, 1 মিটার উইথের মধ্যে। একে বলে গ্রস ক্রস সেকশনাল এরিয়া। আর নেট ক্রস সেকশনাল এরিয়া কি? যদি আমি এফেক্টিভ ডেপথ যদি ইউজ করি তাহলে তাকে বলবো আমি নেট ক্রস সেকশনাল এরিয়া। তো আমি লিখে দিলাম 0.15% অফ টোটাল ক্রস সেকশনাল এরিয়া বা গ্রস ক্রস সেকশনাল এরিয়া। ব্যাস, এটা হয়ে গেল আমার মাইল স্টিলের ক্ষেত্রে। আর আমার টর্চ স্টিলের ক্ষেত্রে হয় 0.12%। দেখো 0.12% কে আমি 100 দিয়ে ভাগ করি, একবারে লিখে দিয়েছি 0.0012 ইন্টু বিডি, আর এটাকে আমি লিখেছি 0.0015 অফ বিডি। এবার মনে প্রশ্ন আসতে পারে দাদা এটা পাবো কোথায়? এটা চলে যাবে ক্লজ নম্বর 26.5.2.1, এই ক্লজে এটাকে পেয়ে যাবে, ঠিক আছে। এই হয়ে গেল মিনিমাম রেনফোর্সমেন্ট অফ স্ল্যাব। এবার প্রশ্ন আসতে পারে তাহলে ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট অফ স্ল্যাব কত? মিনিমাম রেনফোর্সমেন্ট তো বুঝলাম, ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট অফ স্ল্যাব আর ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট অফ বিম একই। ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট অফ স্ল্যাব আমি কত বললাম? 4%, তাহলে ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট অফ বিমও হচ্ছে 4%। এবার আসে হচ্ছে ম্যাক্সিমাম ডায়ামিটার অফ বার, এটা হচ্ছে স্ল্যাবের ক্ষেত্রে। ম্যাক্সিমাম অফ ডায়ামিটার অফ বার হচ্ছে স্ল্যাব। আগের দিনে আমরা দেখলাম স্ল্যাবের ক্ষেত্রে আমরা দু রকমের ডিস্ট্রিবিউশন করি। একটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন বলতে একটা ছবি এঁকে বোঝাই, নাহলে এরকম মুখে বলা যায় না যাগুলো। এটা ধরো একটা স্ল্যাব আঁকলাম, একটা 2A স্ল্যাব, এই একটা আঁকলাম 2A স্ল্যাব। এর মেন রেনফোর্সমেন্ট আমরা দুভাবে ডিস্ট্রিবিউশন করি, আগের দিনই দেখেছি। এই একভাবে ডিস্ট্রিবিউশন করি, আর এই একভাবে ডিস্ট্রিবিউশন করি। দুটোই আমার মেন বার, ঠিক আছে। আর যখন আমি 1 ওয়ে স্ল্যাব পড়িয়েছিলাম তখন আমি কি পড়িয়েছিলাম? যে শর্টার স্প্যানে আমার মেন বারটা থাকে, আর ডিস্ট্রিবিউশন বারটা থাকে আমার লঙ্গার স্প্যানে। এই জায়গাগুলো প্রত্যেকের ক্লিয়ার। তাহলে এই লাল দিয়ে আমি দেখাচ্ছি মেন বার, এটা আমার মেন বার।
আমি যখন ওয়ান ওয়ে স্ল্যাব আঁকবো তখন শর্টার স্প্যানে থাকে মেন বার, আর লঙ্গার স্প্যানে থাকে ডিস্ট্রিবিউশন বার। আর যখন আমি টু ওয়ে স্ল্যাব আঁকবো তখন কি শর্টার কি লঙ্গার দুটো স্প্যানেই আমার মেন বার থাকে। ঠিক আছে, তো এটা তো বুঝলাম যে মেন বার টেন বার থাকে। অনেকে বলতে পারে অনেকক্ষণ তো স্যার বললেন মেন বার থাকে, তো এই মেন বারের ডায়ামিটার গুলো কত এবার এটা বলুন। দেখো মেন বারের যে ডায়ামিটার হবে, এই মেন বারের ডায়ামিটারের ফর্মুলা হচ্ছে থিকনেস বাই 8। ঠিক আছে, থিকনেস মানে কি, থিকনেস অফ স্ল্যাব। ঠিক আছে, এটা কোথায় পাবো, এটা পাবো ক্লজ 26.5.2.2। এই ক্লজে চলে যাবে, এই ক্লজে পেয়ে যাবে যে এই বার যেটা ইউজ করছি স্ল্যাব তৈরি করার সময়, এই বারের ডায়ামিটার হচ্ছে থিকনেস অফ স্ল্যাব বাই 8। তো মিনিমাম কত ডায়ামিটারের স্ল্যাব আমি ইউজ করি, একটা মানে কথাটা আরেকবার শোনো, একটা স্ল্যাব কাস্টিং করতে মিনিমাম কত ডায়ামিটারের বার আমি ইউজ করি। তো একটা স্ল্যাবের মিনিমাম থিকনেস কত হয়, একটা স্ল্যাবের যেহেতু মিনিমাম বলেছি ডায়ামিটার অফ রড, সেহেতু স্ল্যাবের থিকনেসটাও মিনিমাম ধরবো। একটা স্ল্যাবের মিনিমাম থিকনেস হয় 3 ইঞ্চি, মানে 75 মিলিমিটার। এই 75 মিলিমিটার মানে থিকনেসের জায়গাতে 75 লিখলাম, 75কে 8 দিয়ে ভাগ করলাম, এলো 9.375 মিলিমিটার। কখনোই হায়ারে যেতে পারি না, 9.375 এলে কখনোই আমরা 10 এটাকে লিখতে পারি না, সেহেতু লিখলাম হচ্ছে 8 মিলিমিটার। ঠিক আছে, এবার আমাকে অনেকে এই জায়গাটা বলেছে, দাদা দাদা আপনি পড়াচ্ছেন যে থিকনেস ডিভাইডেড বাই 8। এবার আপনি এটা 75 বা 3 ইঞ্চি এটা আপনি ধরে নিয়েছেন, যেহেতু মিনিমাম কত ডায়ামিটারের রড ইউজ করবে। এবার আমি যদি 4 ইঞ্চির যদি স্ল্যাব থিকনেস বানাই, তাহলে আমার রডের ডায়ামিটার কত হয়। আমি বললাম কোনো আমার আপত্তি নেই, 4 ইঞ্চি মানে 100। তুমি এক কাজ করো, এই 100কে 8 দিয়ে ভাগ করো, 100কে 8 দিয়ে ভাগ করলে কত আসবে, 100 ডিভাইডেড বাই 8 করলে তোমার আসবে হচ্ছে 12.5 মিলিমিটার। ঠিক আছে, যদিও 4 ইঞ্চি স্ল্যাব হয় না, সাধারণত 3 ইঞ্চি স্ল্যাব আমরা করে থাকি, 12.5 মিলিমিটার। এবার এর নেক্সট লোয়ারটা, কারণ 12.5 মিলিমিটার যদি আমার রডের ডায়ামিটার আসে, কখনোই তো আমরা এর গেটারে যেতে পারবো না, আমরা কখনোই যেতে পারবো না, মানে 13 মিলিমিটার ডায়ার ইউজ করতে পারবো না। তো জাস্ট এর ছোটটা ইউজ করব, তার মানে 10 mm ডায়া ইউজ করব। এটা বোঝা গেল। তো এটা ক্লস কোথায় পাবো, এটা ক্লস পাবো 26.5.2.2 এ। এবার আসো এই স্পেসিং জায়গাটা যেটা বললাম, যে স্পেসিং কি জিনিস, এই একটা রড থেকে, এখানে দেখো এই একটা রড থেকে আরেকটা রডের যে ডিস্টেন্স, এটাকে বলে স্পেসিং। এই স্পেসিং হচ্ছে এই একটা রড থেকে আরেকটা রডের ডিস্টেন্সকে বলে স্পেসিং। যদি আমাদের এমন হয় যে মেইন বারের স্পেসিং কত, দেখো এখানে আমি লিখে দিয়েছি মেইন বার বা মেইন রেনফোর্সমেন্টের স্পেসিং হচ্ছে 3D বা 350, এ দুটোর মধ্যে যেটা ছোট, তার মানে মিনিমাম অফ 3D আর 350। আর ডিস্ট্রিবিউশন বারের স্পেসিং কত, ডিস্ট্রিবিউশন বারের স্পেসিং হচ্ছে 5D বা 450, এ দুটোর মধ্যে যেটা তোমার মিনিমাম হবে। এবার অনেকে প্রশ্ন বলে যে দাদা এটা নতুন অ্যাবার্টমেন্ট এসেছে, এই 5Dর জায়গাতে 3D রয়েছে, 3D অর 450। দেখো আমি নিজেও IS 456 এ দেখেছি, বা 3D বা 450 হচ্ছে নতুন IS 456 এর অ্যাবান্ডেন্ট এসেছে। কিন্তু এই লাস্ট যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিটা হয়ে গেল, সেখানেও এই কোশ্চেনটা এসেছিল যে ডিস্ট্রিবিউশন বারের কত, স্পেসিং কত। তো ওরা কিন্তু 3D বা 450 কোনো অপশনই দেয়নি, ওরা 5D বা 450 অপশন দিয়েছে। ফলে তোমাকে দুটোই জানতে হবে। আগে IS 456 2000 এ লেখা থাকতো 5D বা 450, এখন এটা নতুন হয়েছে 3D বা 450। তো এটা কোন ক্লজে পাবো, এটা আমি পাবো হচ্ছে 26.3.3 ক্লজে, পেজ নাম্বার 46। এই হলো আমার স্ল্যাব সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশন। এর বাইরে স্ল্যাবের একটা কোশ্চেনও কিন্তু কম্পিটিটিভ এক্সামে সেট হওয়ার জায়গা নেই। আমি সম্পূর্ণ সব দিক দিয়ে স্ল্যাবটা শেষ করলাম তোমাদের সাথে। ঠিক আছে, এটুকুন জায়গা। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, মিনিমাম ক্লিয়ার কভার ওই যে স্ল্যাব বিম কলাম ফুটিং ওগুলো যেগুলো আছে,
এই হ্যাঁ গুপ্তা বইয়ে স্যার এটা অপশন গুলো আগের পুরনো দিয়ে আছে স্যার, এটা কি কোনটা করব? তুমি কোশ্চেন নাম্বার বলো, ওরকম আঁকা হাওয়ায় কথা বলে লাভ নেই, ঠিক আছে? স্যার স্যার দুশো ফুটিং এর পঁচাত্তর 75 দেওয়া আছে। কোশ্চেন নাম্বার বলো। 275 275 স্যার। দাঁড়াও দেখি, স্যার 275 দাঁড়াও দেখছি দেখছি। 275, 15, 20, 40, এটা ইয়ে করো, এটা 75 হয় না, বুঝছো তো? এটা ফুটিং এর ক্ষেত্রে ফুটিং এর 75টায় কেটে এটাকে করে দাও হচ্ছে 50 করে দাও, ঠিক আছে? হবে স্যার ঠিক আছে, 50 এটাকে হবে। হ্যাঁ 50 স্যার হবে ওটাই এটা। বলছিলাম। হ্যাঁ এটা হবে 15, 20, 40, 50, বাদ বাকি সব ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ অপশন বি হবে অ্যান্সার, ঠিক আছে? এটা ভালো কোশ্চেন। আচ্ছা কারোর কি কিছু স্ল্যাবের আগের দিন যে ক্লাস করলাম ভিডিওগুলো দেখছো তো বাড়িতে? কারণ ক্লাস কিন্তু আমি করিয়ে যাবো একদিন পর পর। ভিডিওগুলো যদি ভালো করে ফলো না করো নিজেরা কিন্তু পিছবে। এবং দেখো অনেকেই অ্যান্সার করছো, অনেকে করছো না। দেখো ভাই এটা তো সত্যি কথা, তোমরা আমার কাছে পড়ছো এবং এটা টাকা দিয়ে পড়ছো, তোমার বাবা মায়ের টাকা খরচা করে পড়ছো, বা আমার কাছে হোক যার কাছেই পড়বে আর কি, প্রত্যেকে টাকা খরচা করে পড়ে। এবং চাকরির বাজার নিজেরাও বুঝতে পারছো, আগামী 6 মাস কিন্তু পিএসসি পরীক্ষা বেরোবে না। এই জন্য আমি পড়াটা ধীরে করে দিলাম, যেহেতু পিএসসি পরীক্ষা বেরোবে না, ধীরে ধীরে ভালো করে পড়াই। তো এরকম ভাবে অ্যান্সার করাচ্ছি, যারা করছো না তারা কিন্তু নিজেরাই পিছিয়ে পড়ছো। এবং একদিন মনে পড়বে আমার কথা, একদিন মনে পড়বে যে দাদা এরকম বলতো করতে, করতাম না, এমন না যে মনে পড়বে না আর কি, ঠিক আছে? আহ যারা করছো তাদের আমি প্রত্যেক দিন টাস্ক দেবো, তারা প্রত্যেক দিন ক্লাস করবে, এইভাবে নিশ্চয়ই চাকরি পাবে। আচ্ছা এরপরে আসো হচ্ছে এই আমার যেটা এই ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার, এর মধ্যে এই একটা পাতা আমি শুধু স্ক্যান করে রেখেছি, এখানে 8 নম্বর চ্যাপ্টার অব্দি রয়েছে, এর পরেও রয়েছে 9, 10, 11, 12, 13, ভিডিওটা দেখে নেবে। তো সেখানে কংক্রিট টেকনোলজি বলে একটা চ্যাপ্টার আছে আর কি, ঠিক আছে? তো কংক্রিট টেকনোলজি আরসিসির পার্ট আর কি। তো কংক্রিট এটা কে লিখেছে স্যার, প্লিজ জয়েন করান, জয়েন করাতে পারছি না। এত পরে জয়েন করলে কি করে জয়েন করানো যায়? ক্লাস করাতে করাতে জয়েন করানো সম্ভব হয় না, ঠিক আছে? তো এই আজকে কংক্রিট টেকনোলজিটা পড়াবো, কারণ কংক্রিট টেকনোলজি থেকে আমি টোটাল কংক্রিট টেকনোলজিকে টোটাল আমি 14 থেকে 15টা চ্যাপ্টারে ভাগ করেছি। প্রত্যেকটা লাইন পড়তে হবে, আমি যে কটা লাইন বলবো প্রত্যেকটা লাইন পড়ো, এবং কিচ্ছু লিখতে হবে না, একদম নোট আকারে লিখেছি। 2টো ক্লাস লাগবে, আজকের ক্লাসটা লাগবে এবং এর পরের দিনের ক্লাস লাগবে। আমি সিমেন্ট টিমেন্ট দিয়ে যত রকম কোশ্চেন হয়, এর পরের দিন তোমাদের কোনো হোম টাস্ক থাকবে না, এটা পড়াটাকে রেডি করো। আজকের ক্লাস এর পরের ক্লাসটা হয়ে গেলে কংক্রিট টেকনোলজির প্রত্যেকটা কোশ্চেন পাবে গুপ্তা, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি। চলো শুরু করি কংক্রিট টেকনোলজি। তো দেখো কংক্রিট টেকনোলজির মধ্যে প্রথমেই আমাদের আছে সিমেন্ট, ঠিক আছে? সিমেন্ট, এগ্রিগেট, এই হচ্ছে মূল আমরা পড়ি, আর কিছু স্যান্ড পড়ি। তো এগ্রিগেট, স্যান্ড এগুলো আমি বিল্ডিং মেটেরিয়াল যখন পড়াবো তখন পড়াবো। তো এখানে শুধু আমি সিমেন্ট সম্বন্ধেই তোমাদের পড়াবো। তো সিমেন্ট কি জিনিস? ইট ইজ দ্য বাইন্ডিং মেটেরিয়াল ইউজড ইন ফরমেশন অফ কংক্রিট। এটা তো আমরা সবাই জানি যে কংক্রিট বানাতে গেলে আমাদের সিমেন্টের প্রয়োজন হয়। তো সিমেন্টে কি কি থাকে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফাইন ইনগ্রেডিয়েন্ট অফ সিমেন্ট, এটা ভাইবার জন্য দারুণ কোশ্চেন। এবং তাদের বাই ওয়েট কত, তাদের কত ওয়েট থাকে, এটাও খুব ইম্পর্টেন্ট। তো এটা মনে রাখবে কি করে, ঠিক আছে? হ্যাঁ দেখো আমি এইভাবে সবাইকে বলেছি মনে রাখার জন্য। দেখো এটাকে আমি এইভাবে করেছি, লার্জ, এল ফর লার্জ, এস এ, লার্জ সরকারি অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে? এটাকে দিলাম 1 নম্বর। এভাবেই নোটটা তৈরি করেছে, লার্জ সরকারি অ্যানাউন্সমেন্ট। এটাকে দিয়েছি 2, এটা মানে কি? মিডিয়াম সরকারি অ্যানাউন্সমেন্ট। আর হচ্ছে কাস্ট আয়রন। এইভাবে আমি নিজের মতো ভাবে সাজিয়ে রেখেছি আর কি। তো এই লার্জের এল ফর কি? এল ফর হচ্ছে লাইম। এস ফর কি? এস ফর সিলিকা। এ ফর কি? এ ফর হচ্ছে অ্যালুমিনা। কাস্ট আয়রনের সি ফর কি? সি ফর ক্যালসিয়াম সালফেট। আই ফর আয়রন অক্সাইড। এম ফর ম্যাগনেসিয়া। এস ফর সালফার। আর হচ্ছে এ ফর অ্যালকালাইন্স। এই কটা তোমাকে জানতে লাগবে। ভাইভাতে চাকরি পাওয়া মানে তো শুধু রিটিন নয়, সঙ্গে ইন্টারভিউ তোমাদের রয়েছে আর কি। ফলে এটা ইন্টারভিউর জন্য দারুণ একটা কোশ্চেন। ডিফাইন ইনগ্রেডিয়েন্ট কি রয়েছে সিমেন্টের মধ্যে, সিমেন্টের মধ্যে কিন্তু, ঠিক আছে? ভুল করো না কখনোই, কংক্রিটের ইনগ্রেডিয়েন্ট নয়। কংক্রিট তো সিমেন্ট, স্যান্ড আর হচ্ছে তোমার এগ্রিগেট।
এটা হচ্ছে সিমেন্টের কি কি এগ্রিগেট আমরা বুঝে গেলাম, লাইম, সিলিকা, অ্যালুমিনা, ক্যালসিয়াম সালফেট, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া সালফেট আর অ্যালকালাইন্স, এইভাবে মনে রাখতে হবে আর কি। তো দেখো এর মধ্যে মেজর কোনগুলো, এটা হচ্ছে মেজর। কেন এবার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি 1 2 3 দিয়ে কেন ভাগ করেছেন? একে আমি দিয়েছি 1, একে আমি দিয়েছি 2 আর একে আমি দিয়েছি 3। 1 2 3 এভাবে আমি নিজের মনে রাখার সুবিধার্থে লিখেছি। একে দেখো LSA লার্জ সরকারি অ্যানাউন্সমেন্ট, আর 2 MSA মিডিয়াম সরকারি অ্যানাউন্সমেন্ট, একটা মিল আছে, এসএ আর এখানে এল আর এখানে লার্জ আর মিডিয়াম, এইভাবে মনে রাখতে হবে আর কি। আর 3 নম্বরটা হচ্ছে একটু আলাদা রকমের, ঠিক আছে। তো এল ফর হচ্ছে লাইম, লাইমের সংকেত কি? লাইমের সংকেত CaO, এবং সবচেয়ে বেশি থাকে লাইম, 62 থেকে 67% থাকে, 62 to 67% লাইম থাকে। আর সিলিকা থাকে হচ্ছে 17 থেকে 25%-এর মধ্যে সিলিকা থাকে, ঠিক আছে। এই দুটোই আমার মেন ইনগ্রেডিয়েন্ট। যদি বলা হয় যে সিমেন্টের মধ্যে মেন ইনগ্রেডিয়েন্ট কোনটা, সিমেন্টের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লাইম এবং সিলিকা, এই দুটো কি সিমেন্টের মেন ইনগ্রেডিয়েন্ট। এটাও বহুবার পরীক্ষায় কোশ্চেন এসেছে, মেন ইনগ্রেডিয়েন্ট সিমেন্টের কি, ঠিক আছে। আচ্ছা, এবার মেন ইনগ্রেডিয়েন্ট তো বুঝতে পারলাম, বাদ বাকি অ্যালুমিনিয়ার পরিমাণ কত থাকে? 3 থেকে 8%, ক্যালসিয়াম সালফেট 3 থেকে 4, 3 থেকে 4। দেখো এটাকে একই ঘরে রেখেছি, কারণ এ দুটোর পরিমাণ দেখো এক, দুটোই কিন্তু 3 থেকে 4%-এর মধ্যে থাকে। আর ম্যাগনেসিয়াম সালফেট আর অ্যালুমিনা এরও দেখো পরিমাণ এক, এই ম্যাঙ্গানিজের পরিমাণও হচ্ছে 1 থেকে 3%, আর সালফারের পরিমাণও 1 থেকে 3%। আর অ্যালকালাইন সবচেয়ে কম থাকে, এটা হচ্ছে 0.2 থেকে 1%। এগুলো তুমি মনে রাখলে। আর মেন ইনগ্রেডিয়েন্ট কি? মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লাইম আর সিলিকা। এবার মনে প্রশ্ন আসতে পারে যে দাদা লাইম আর সিলিকাকে তুমি মেন ইনগ্রেডিয়েন্ট কেন বললে? আমি বললাম দেখো সিমেন্টের কাজ কি? সিমেন্টের কাজ হচ্ছে স্ট্রেংথ দেওয়া, এই তো মূল। সিমেন্ট হচ্ছে একটা বাইন্ডিং মেটেরিয়াল, এই যে এখানে লিখেছি সিমেন্ট ইজ এ বাইন্ডিং মেটেরিয়াল। তো বাইন্ড করে কাজ কি? বাইন্ড হচ্ছে সিমেন্ট স্যান্ডকে আর এগ্রিগেটকে বাইন্ড করবে, এটা সিমেন্টের মূল কাজ। কিন্তু বাইন্ড করবে কেন? আমি একটা স্ল্যাব বানাবো কেন? স্ল্যাব বানাবো যাতে স্ল্যাব থেকে একটা স্ট্রেংথ পাই, সেই জন্য। তো এই স্ট্রেংথ যেই প্যারামিটারটা, সেটা আমার লাইম আর সিলিকা দেয়। স্ট্রেংথ আর বাবু কেউ দেয় না, ঠিক আছে। লাইম আর সিলিকাই মেন স্ট্রেংথ দেয়, এই জন্য লাইম আর সিলিকাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট। তো আমি এখানে প্রত্যেকটার প্রপার্টি লিখেছি, প্রপার্টি থেকেও কোশ্চেন আসে, দেখো কত সুবিধা হবে এইভাবে পড়তে। লাইমের আমার সংকেত কি হয়ে গেল? CaO থাকে কত? 62 থেকে 67%। তো ইট ইম্পার্ট স্ট্রেংথ আর হচ্ছে সাউন্ডনেস অফ সিমেন্ট, যারা জানো তাদের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার, যারা জানো না সাউন্ডনেস কি জিনিস আমরা আজকেই পড়বো, সাউন্ডনেস টেস্ট আমরা পড়বো। তো সাউন্ডনেস কি জিনিস এটা মাথায় প্রশ্ন আসতে পারে। দেখো একটা জিনিস দেখো, ধরো একটা আমি পড়িয়েছিলাম আগে, একটা 1 1.5 3-এর একটা ঢালাই করার পর সেই একটা কিউবের মধ্যে সেটাকে নিলাম এবং 28 দিন সেটাকে কিউরিং করার পর তার উপর কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করলাম। এবার দেখা গেল কি 28 দিন পর সেটাকে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করতে গিয়ে আমি 2 দিন ধরো 28 দিন পর কংক্রিটটাকে জল থেকে তুলে কিউবটাকে রেখে দিয়েছি, রেখে দিয়ে শুক্রবার হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, সোমবার মঙ্গলবার এসে আমি কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করব। এর মধ্যে দেখা গেল কি তাহলে আগে কত ছিল? 28 দিনে যখন জল থেকে তুললাম ইয়েটাকে কংক্রিটটাকে, তখন কংক্রিটের মোল্ডের সাইজ গুলো কত ছিল, বা মোল্ডের এক একটা বাহুর লেন্থ কত ছিল? 150 ইন্টু 150 ইন্টু 150। 2 দিন পর কি দেখা গেল সেটা 150-এর জায়গায় একটু বেড়ে গেছে, 160 হয়ে গেছে, ঠিক আছে, এক একটা বাহু। তার মানে কি কংক্রিটিংটা জমে যাওয়ার পর তার লেন্থ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আফটার সেটিং যদি তার ভলিউমের এরকম চেঞ্জ হয় তাকে বলবো আনসাউন্ড সিমেন্ট, ঠিক আছে। কখনোই আমাদের গ্রহণযোগ্য নয় আনসাউন্ড সিমেন্ট, কারণ একটা বিম বানালাম, বিমটা জমে যাওয়ার পর বিমের ভলিউম বেড়ে গেল, সে কি আমাদের কাম্য নাকি? ভলিউম বাড়লে কি হবে? ভলিউম কখন বাড়ে? তার মধ্যে যখন ভয়েড তৈরি হয়, একটা বিমের মধ্যে ভয়েড তৈরি হলেই তো ভলিউম বাড়ে। ভয়েড তৈরি হওয়া মানে কি? শ্রিঙ্কেজ হয়ে যাওয়া, ঠিক আছে। কখনোই সাউন্ডনেস কাম্য না। তাহলে আমাদের লাইম কি কি দেয়? লাইম দেয় স্ট্রেংথ আর সাউন্ডনেস।
সাউন্ডনেস কি জিনিস দেখো লিখে দিয়েছি, আফটার দ্য সেটিং দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভলিউম ইজ কল্ড সাউন্ডনেস অফ সিমেন্ট। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে যে দাদা তাহলে লাইমের পরিমাণ কম দেব, লাইমের পরিমাণ কম দিলেই তো তোমার সাউন্ডনেসটা আসবে না। দেখো লাইমের পরিমাণ যদি কম দিই তাহলে আমার স্ট্রেংথ কমে যাবে, ঠিক আছে, ফলে এই 62 থেকে 67% লাইম আমার রাখতেই হবে। আরো অনেক প্যারামিটার রয়েছে, যে প্যারামিটার গুলোর সাহায্যে আমি সাউন্ডনেসটাকে কন্ট্রোল করব। তো দেখো 2 নম্বর পয়েন্টে কি লিখেছি, এক্সেস অ্যামাউন্ট অফ লাইম, এক্সেস অ্যামাউন্ট অফ লাইম কজ আনসাউন্ডনেস অফ সিমেন্ট। বেশি যদি লাইম দিয়ে দিই তাহলে সিমেন্টটা আনসাউন্ডনেস হয়ে যাবে। আনসাউন্ডনেস মানে কি, জমে যাওয়ার পর ওর ভলিউম বেড়ে যাবে। আর তারপরে 3 নম্বর পয়েন্টে কি লিখেছি, এই ডেফিসিয়েন্সি অফ লাইম, মানে লাইমের পরিমাণ যদি কম দিই তাহলে লোয়ার স্ট্রেংথ, তার মানে আমার কম্প্রেসিভ স্ট্রেংথ আমার কমে যাবে। এই হচ্ছে আমার 3টে পয়েন্ট গেল কার ক্ষেত্রে, এই 3টে পয়েন্ট গেল আমার লাইমের ক্ষেত্রে। এবার আমার কি আসছে, এবার আমার লাইমের পর আসছে সিলিকা। তো দেখো সিলিকা আমি কি বলিয়েছি, সিলিকার সংকেত দেখো SiO2 এবং সিলিকা থেকে 17 থেকে 25%। এগুলো কিছুতেই বাবু ভুললে চলবে না, ঠিক আছে। সিলিকার পরিমাণ কত, লাইমের পরিমাণ কত, অ্যালুমিনার পরিমাণ কত, আয়রনের পরিমাণ কত, ঘুরিয়ে ফিরিয়ে প্রতিবারই কোশ্চেন আসে। তো আমি কি বললাম, সিলিকা কি দেয়, সিলিকা দেয় স্ট্রেংথ। এস ফর সিলিকা, এস ফর স্ট্রেংথ। দেখো এস ফর সিলিকা, এস ফর স্ট্রেংথ, ঠিক আছে, সিলিকা স্ট্রেংথ দেয়। ইট ইম্পার্ট স্ট্রেংথ টু দ্য সিমেন্ট, ঠিক আছে, ডেফিসিয়েন্সি অফ সিলিকা কজ লোয়ার স্ট্রেংথ, এটা বোঝা গেল। এবার আমার চলে এলো অ্যালুমিনা। অ্যালুমিনা থাকে কতটা, 3 থেকে 8% থাকে, এটা তো মনে রাখতেই হবে। অ্যালুমিনা 3 থেকে 8% থাকে এবং অ্যালুমিনার সংকেত তো আশা করি সবাই জানে, Al2O3 আর কি। তো অ্যালুমিনা কি হয়, যে ধরো একটা সিমেন্টের মধ্যে কি কি রয়েছে, তাহলে এখন অব্দি আমরা জানলাম যে স্যার একটা সিমেন্টের মধ্যে লাইম, সিলিকা, ক্যালসিয়াম সালফেট, আয়রন অক্সাইড অনেক কিছু রয়েছে। তো আমি সেই সিমেন্টের মধ্যে জল ঢেলে দিলাম, ঠিক আছে, সেই জল ঢাললে এই লাইম, সিলিকা, অ্যালুমিনা এগুলোর মধ্যে কোন ইনগ্রেডিয়েন্টটা জলের সাথে সবার আগে রিয়াকশন করবে, ঠিক আছে, তো কোন ইনগ্রেডিয়েন্টটা রিয়াকশন করবে সেটা হচ্ছে অ্যালুমিনা, ঠিক আছে। অ্যালুমিনা সিমেন্টের সাথে সবার আগে রিয়াকশন করবে। দেখো এখানে লিখে দিয়েছি, ইট ইজ রেসপন্সিবল ফর কুইক সেটিং অফ সিমেন্ট, ঠিক আছে, যে সবার আগে রিয়াকশন করবে সেই তো কুইক সেটিং এর জন্য দায়ী। আচ্ছা সেটিং, এটা অনেকের মনে এই কনফিউশন থাকে, সেটিং আর হার্ডেনিং, ঠিক আছে, সেটিং কি জিনিস, হার্ডেনিং কি জিনিস। আচ্ছা শেপ আসাকে বলা হয় সেটিং। একটা বিম বা সেটিং এরকম ভাবে না বলে এইভাবে শোনো, একটা ধরো কংক্রিটিং করলাম, একটা সিমেন্ট, স্যান্ড আর হচ্ছে এগ্রিগেট দিয়ে আমি একটা কংক্রিটিং করলাম, একটা ঢালাই ধরো করলাম, মানে মশলা মাখলাম যেটাকে বাংলা কথায় বলা হয়। এবার সঙ্গে সঙ্গে কি হয়, তার মধ্যে একটা প্লাস্টিক নেচার তো থাকে, ঠিক আছে, তার মধ্যে যে মিশ্রণটা, সেই মিশ্রণের মধ্যে একটা প্লাস্টিক নেচার থাকে। যত আমার সময় চলে যায় সেই প্লাস্টিক নেচারটা ধীরে ধীরে কমতে থাকে আর কি। এই প্লাস্টিক নেচারটাকে বলা হয় হচ্ছে সেটিং, ঠিক আছে। যেমন এরপরে তোমরা দেখবে ইনিশিয়াল সেটিং টাইম কি, ফাইনাল সেটিং টাইম কি, ওই সেটিং টাইম, ওই সেটিং টার্ম কিন্তু এটা, ইট ইজ রেসপন্সিবল ফর কুইক সেটিং। তো ফাইনাল সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম, তো হোয়াট ইজ দ্য মিনিং অফ সেটিং, বা এখানে লেখা আছে ইট ইজ রেসপন্সিবল ফর কুইক সেটিং। সেটিং কি জিনিস, একটা এগ্রিগেটের আমি একটা মশলা মাখলাম, এবার এর মধ্যে প্লাস্টিক যেই নেচার রয়েছে, প্লাস্টিক নেচার মানে কি, সেই এগ্রিগেটটা দিয়ে আমি বিমে ইচ্ছা করলে বিম বানাতে পারি, ইচ্ছা করলে স্ল্যাব বানাতে পারি, ইচ্ছা করলে একটা পুতুল বানাতে পারি, ঠিক আছে, সেই কংক্রিটটা দিয়ে। এই নেচার যতক্ষণ তার মধ্যে বিদ্যমান তাকে বলা হয় সেটিং প্রপার্টি আর কি, ঠিক আছে, বা প্লাস্টিসিটি প্রপার্টি, একে বলা হয় সেটিং। তো এই ইনিশিয়াল কে দায়ী, ইনিশিয়াল হচ্ছে অ্যালুমিনা হচ্ছে দায়ী, কারণ অ্যালুমিনাই তো সবার আগে জলের সাথে রিয়াকশন করে। অ্যান্ড ইট ইজ অলসো রেসপন্সিবল ফর হাই হিট অফ হাইড্রেশন। হ্যাঁ, হাই হিট অফ হাইড্রেশন তো হবেই, কারণ যে আগে জলের সাথে রিয়াকশন করবে সেই তো আগে হিট অফ হাইড্রেশন সবচেয়ে বেশি দেবে, তারপর অন্যান্য যেই মলিকিউল গুলো রয়েছে, লাইম, সিলিকা, আয়রন, ফাইরন, সেগুলো তার পরে দেবে। তাহলে অ্যালুমিনা কি কি বুঝলাম, অ্যালুমিনা সেটিং আর হাই হিট অফ হাইড্রেশন এই দুটোর জন্য দায়ী। এবার আমার আসছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট থাকে কত, 3 থেকে 4% থাকে। ক্যালসিয়াম সালফেট মানে কি, ক্যালসিয়াম সালফেটের সাংকেতিক নাম কি, ক্যালসিয়াম সালফেটের সাংকেতিক নাম হচ্ছে জিপসাম। এটা আমি বহু আগের দিনও গুপ্তার কোশ্চেন করাতে গিয়ে
পড়িয়েছিলাম, দেখবে এটা পড়লে গুপ্তার অনেক কোশ্চেন আমি কিন্তু করিয়েছি কংক্রিট থেকে, যেগুলো হয়তো বা কিছুটাও মুখস্থ হয়েছে, এই পেপারটা পড়ে নিলে সব বোঝা হয়ে যাবে, কোনো মুখস্থের আর দরকার হবে না। দেখো ক্যালসিয়াম সালফেট কি লিখেছি, ইট ইজ প্রেজেন্ট ইন দা ফর্ম অফ জিপসাম, ওই তো জিপসামেরই আরেকটা নাম ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে, হুইচ ইনক্রিজ দা ইনিশিয়াল সেটিং টাইম, দেখো এখানেও আমি সেটিং টাইম দেখিয়েছি, এখানেও লিখেছি হুইচ ইনক্রিজ দা ইনিশিয়াল সেটিং টাইম। তাহলে সেটিং টাইম কি, এই প্লাস্টিক নেচারটা কে সেটিং টাইম বলে। তো ইনক্রিজ দা ইনিশিয়াল সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম মানে কি, ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে প্লাস্টিক নেচার, এবার বুঝবে ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম, এগুলো তোমাদের এরপরে একটা টেস্ট পড়াবো আজকেই। তো ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে প্লাস্টিক নেচারটা থাকাকে বলা হয় ইনিশিয়াল সেটিং টাইম, ঠিক আছে। যত তাড়াতাড়ি আমার কংক্রিট জমবে তত তাড়াতাড়ি, যেমন র্যাপিড হার্ডেনিং সিমেন্ট কি খুব তাড়াতাড়ি আমার জমে যায়। তো র্যাপিড জমে যায় কথাটার মানে হচ্ছে ওর মধ্যে যেই জল থাকে, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট তৈরি করার সময় তো একটা কংক্রিটিং করার সময় তো কিছুটা তার ওয়াটার সিমেন্ট রেশিও ছিল, সেই যতটা ওয়াটার ছিল সেই ওয়াটার অ্যালুমিনার সাথে তাড়াতাড়ি রিয়াকশন করেছে। এবার ওয়াটার তাড়াতাড়ি রিয়াকশন করলে ওয়াটার বাষ্পীভূত হয়ে উপর দিকে চলে গেছে, এবার যত বেশি জল বাষ্পীভূত হয়ে উপর দিকে চলে যাবে, আমার বিম বা স্ল্যাব যাই কাস্টিং করি না কেন তার মধ্যে আমার শ্রিঙ্কেজ দেখা যাবে, এই তাড়াতাড়ি বিক্রিয়া করবেন না, ঠিক আছে। ইট ইজ রেসপন্সিবল ফর হুইচ ইনক্রিজ দা ইনিশিয়াল সেটিং টাইম, তার মানে কি তাড়াতাড়ি জলের সাথে বিক্রিয়া করবে না। তার মানে আরেকভাবে বলতে পারি যে অ্যালুমিনা যে রয়েছে, অ্যালুমিনা তো জলের সাথে তাড়াতাড়ি বিক্রিয়া করে, এই অ্যালুমিনিয়ার কাজটাকে আটকে দেবে, এই অ্যালুমিনিয়ার কাজটাকে কি আটকে দেবে, জিপসাম বা ক্যালসিয়াম সালফেট আটকে দেবে, ঠিক আছে। এই হলো জিপসামের কাজ, জিপসামের আরেক নাম ক্যালসিয়াম সালফেট, এটা মনে রাখতে হবে। এবার আমরা আসছি আয়রন অক্সাইড। আয়রন অক্সাইডে জানার কিছুই নেই, আয়রন অক্সাইড স্ট্রেংথ, হার্ডনেস, আয়রন তো স্ট্রেংথ, তো সবসময় আমরা পড়া মানে আমাদের যেটা খাওয়ার সময় বলে আয়রনের ওষুধ দেয়, ঠিক আছে। তো আয়রন কেন দেয়, আমাদের স্ট্রেংথ আসার জন্য, রুগীদের জ্বর থেকে উঠলে বা কোভিড থেকে উঠলে আয়রনের ওষুধ দিচ্ছে আজকাল, মোচা খেতে বলে, মোচার মধ্যে বলে আয়রন আছে, তো কেন, স্ট্রেংথের জন্য, স্ট্রেংথ, হার্ডনেস আর কালার, এই কালারের জন্য কিন্তু আয়রন কিন্তু দায়ী। এটাও খুরমিগুপ্তায় দেখবে একটা কোশ্চেন আছে যে ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে কোনটা কালার দেয় সিমেন্টের, তো এই কালার দেয় হচ্ছে কালার দেয়, আয়রন আমাদের কালার দেয়। তো দেখো দা ক্যারেক্টারিস্টিক কালার ইজ রেডিশ ব্রাউন, তো আয়রনের জন্য সেই যে কালার আসে তার কালার কি আসে, রেডিশ ব্রাউন আসে, ঠিক আছে, এটা বুঝতে পারলাম। এবার আছে ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়ার পরিমাণ কত থাকে, ম্যাগনেসিয়ার পরিমাণ থেকে 1 থেকে 3%। ম্যাগনেসিয়া কি করে, ম্যাগনেসিয়া হার্ডনেস দেয় অ্যান্ড কালার দেয়, ম্যাগনেসিয়া হার্ডনেস, কালার আর আনসাউন্ডনেস, এই তিনটে দেয়। আনসাউন্ডনেস মানে কি, ওই পড়িয়েছিলাম যে তোমার জমে যাওয়ার পর যে ভলিউম বেড়ে যাচ্ছে, তো প্রথমে কেন পড়িয়েছিলাম, লাইম যদি বেশি পরিমাণে থাকে তাহলে জমে যাওয়ার পর ভলিউম বেড়ে যাচ্ছে, লাইমের সাথে ম্যাঙ্গানিজও যদি থাকে, ম্যাঙ্গানিজও একটা দায়ী এই আনসাউন্ডনেস হওয়ার জন্য, ঠিক আছে। তো হার্ডনেস দেয় বুঝলাম, আর কালার দেয়, তো কালার কি স্যার, এর কালার হচ্ছে ইয়েলো। তাহলে আমার একটা সিমেন্টের মধ্যে কি কি থাকে, আমার একটা সিমেন্টের মধ্যে আমি আয়রন অক্সাইড কেও ফেলতে পারবো না, আয়রন অক্সাইড কেও দিলাম, আয়রন অক্সাইড কি কালার দিচ্ছে, আয়রন অক্সাইড দিচ্ছে রেডিশ কালার। আমি কিন্তু ম্যাগনেসিয়াকেও ফেলতে পারবো না, ম্যাগনেসিয়া দিচ্ছে আমার ইয়েলো কালার। তো এই রেডিশ ব্রাউন আর ইয়েলো এই দুটো মিলে আমার কালার আসছে গ্রে কালার। তাহলে আমার সিমেন্টের কালার কি হয়, এটা আমরা সবাই জানি স্যার, সিমেন্টের কালার গ্রে কালার হয়, এই কারণে সিমেন্টের কালার গ্রে হলো আর কি। এবার আবার নেক্সট আসছে সালফার। সালফার কি, সালফারও কিন্তু আনসাউন্ডনেস এর জন্য দায়ী, ঠিক আছে, আনসাউন্ডনেস অফ সিমেন্টের জন্য সালফার দায়ী, হুইচ কজেস দা, এই যেখানে লিখে দিয়েছি, ইট রেসপন্সিবল ফর আনসাউন্ডনেস অফ সিমেন্ট হুইচ কজেস ইনক্রিজ ইন দা ভলিউম অফ সিমেন্ট আফটার সেটিং। অনেকে বললো দাদা এটা বুঝে গেছি, কি বলতে যাচ্ছ তুমি, আনসাউন্ডনেস কি জিনিস বুঝে গেছি। এবার আসলো আমার অ্যালকালি। অ্যালকালি কি, অ্যালকালি তো আমরা সবাই জানি যে এফ্লুয়েন্স, এটাও অ্যাকচুয়ালি তোমার আরসিসি তো বহু কোশ্চেন আছে, আর বিল্ডিং মেটেরিয়ালটা পড়বে, আমি এই কংক্রিটটা পড়ে নেওয়ার পর বিল্ডিং মেটেরিয়ালটা নিজেরাই বাড়িতে পড়ো, দেখবে 20% কোশ্চেন এই সিমেন্ট থেকেই আছে, বিল্ডিং মেটেরিয়ালের গুপ্তা। এই অ্যালকালির
পরিমাণ কত থাকে 0.2 থেকে 1% থাকে, 0.2 থেকে 1% থাকে। অ্যালকালি হলে কি হয়, অ্যালকালি হলে এই এফ্লুয়েন্স হয়ে যায়। এফ্লুয়েন্স মানে তোমরা দেখেছো হয়তো ছোপ 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 দাগ হয়ে যায় আর কি, বা অনেক সময় ফুলে ওঠে, আমাদের প্লাস্টারটা ফুলে ওঠে। তো প্লাস্টারটা কেন ফুলে ওঠে, অনেকে বলে যে ইটের জন্য ফুলে ওঠে। আমরাও কখনো সাইডে গেলে যদি দেখি ফুলে উঠেছে, বলি যে ইটের জন্য ফুলে উঠেছে, ঠিক আছে, ইট নোনা ইট বলে দিই আর কি, যে আপনার ইটটা নোনা ইট ছিল সেই জন্য আপনার এরকম ভাবে ফুলে উঠেছে। এই যেগুলো কমন ওয়াল হয়, বাথরুমের কমন ওয়াল টোয়াল, সেগুলো ফুলে ওঠে। তাছাড়া সিমেন্টের মধ্যে যে অ্যালকালি রয়েছে, এই অ্যালকালিও কিন্তু দায়ী, এই অ্যালকালিও কিন্তু সমহারে দায়ী এই এফ্লুয়েন্সের জন্য। এই হলো আমার প্রথম চ্যাপ্টার। আমি বলেছি 13-14টা চ্যাপ্টার পড়াবো, এই হচ্ছে আমার চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ এইগুলো রয়েছে, নিজেরাই বুঝতে পারছো, প্রত্যেকটা জায়গা কিন্তু ইম্পর্টেন্ট এই নোটটা, ঠিক আছে। এটা প্রত্যেকটা জায়গা, একটা জায়গাও ভাই বাদ দিও না। আমি অনেক খেটে কিন্তু নোটগুলো বানাই, দেখো বিভিন্ন কালি টালি ইউজ করে নোটগুলো বানাই, বাদ দিও না একটা জায়গাও, ঠিক আছে, এটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে। এবার আসবো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2। চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে বগি কম্পাউন্ড। আচ্ছা, চ্যাপ্টার নাম্বার 1 বুঝার কোনো অসুবিধা হবে না, এগুলো নোট, এগুলো এখানে কোনো অঙ্ক ফঙ্ক নেই, এমনি বুঝতে পেরেছো তো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পড়ো কিন্তু।